ট্রাম্পের কারসাজিতে ভয়াবহ বিপর্যয়ের চক্রে বৈশ্বিক স্বাস্থ্য খাত, চাকরি গেছে অনেকের, কিভাবে মাশুল দিচ্ছে বাংলাদেশ? যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বের কূটনৈতিক সমাধান কোন পথে, সন্দিহান কেন বিশ্লেষকরা, কোন সব শর্তে বন্দী মিটমাটের সম্ভাবনা? অ্যাপস্টেইন নথিতে ফাঁস হলো ভারতের প্রভাবশালী শিল্পপতির নাম, সঙ্গ চেয়েছিলেন সুইডিশ তরুণীর, কি তার পরিচয়? এখনই যুদ্ধ নয়, আলোচনা চালিয়ে যেতে রাজি ইরান ও আমেরিকা, জানালো তেহরান। নতুন করে ইরানের তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা। মোসাদের গুপ্তচর ছিল কুখ্যাত মার্কিন যৌন অপরাধী অ্যাপস্টেইন। তার দেয়া তথ্য দিয়ে কি আমেরিকার ক্ষমতাবানদের জিম্মি করত ইসরায়েল? গভীর সমুদ্রে খোঁজ মিলেছে অ্যালিয়েনের মতো ফ্যান্টম জেলিফিশের। এটি কি বিরল প্রজাতি? কি বলছেন বিজ্ঞানীরা? এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার চেষ্টা নতুন নয়। প্রায় 2 দশকের সমাধান তো দূরের কথা, ধীরে ধীরে জটিল বিরোধে মোড় নিচ্ছে দুই দেশের সম্পর্ক। এবারও তেহরানের পরমাণু কর্মসূচিকে আলোচনার টার্নিং পয়েন্ট হিসেবে সামনে রেখেছে ওয়াশিংটন, যেখানে ন্যূনতম ছাড় দিতে নারাজ তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কি সেই পথ? আদৌ কি এবার সমাধানে পৌঁছতে পারবে তেহরান আর ওয়াশিংটন? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। সংঘাত উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় সমাধান খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান। যে কোনো মূল্যে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা তেহরানের। অন্যদিকে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত করে নিজেদের নীতি চাপিয়ে দিতে চায় ওয়াশিংটন। এই আলোচনা 2 দশকের বেশি সময় ধরে, কিন্তু এ পর্যন্ত কোনো চুক্তি বা সমাধান আসেনি। শুরু থেকেই পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানকে চাপে রাখার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। ব্যাপক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, সামরিক হুমকি এবং রাজনৈতিকভাবে একঘরে করার প্রচেষ্টা ছিল এই চাপের অংশ। কিন্তু বাস্তবতা হলো এই চাপ ইরানকে তার পথ থেকে সরাতে পারেনি, বরং দেশ দুটির মধ্যে অবিশ্বাস আর অস্থিতিশীলতা দিন দিন বেড়েছে। 2015 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছিল। ইরান ব্যাপক ছাড় দিয়েছিল ওই চুক্তির আওতায়, কিন্তু যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার তা নষ্ট করে দেয়। যুক্তরাষ্ট্রের আরেকটি বড় কৌশলগত ভুল ছিল আঞ্চলিক বাস্তবতা অস্বীকার করা। ইরান বর্তমানে পশ্চিম এশিয়ার একটি শক্তিশালী দেশ। সমরাষ্ট্রের সক্ষমতা ও স্বাধীন নীতি তাদের শক্তি। যুক্তরাষ্ট্র বারবার চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে এই বাস্তবতা বদলানোর চেষ্টা করেছে। পরমাণু ইস্যুতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক ভূমিকা নিয়ে শর্ত আরোপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এটিকে আলোচনার মাধ্যম নয়, রাজনৈতিক চাপ হিসেবে দেখেছে ইরান। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ জ্বালানি কর্মসূচির অংশ, আর সেটি চুক্তির মাধ্যমে বাস্তবায়নের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আস্থার সুযোগ দরকার। তাদের পরমাণু কর্মসূচির অধিকারের স্বীকৃতির মধ্যেই একটি টেকসই চুক্তি সম্ভব বলে দাবি তেহরানের। ইরানি বিশ্লেষকরা বলছেন, পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ইরানকে বাদ দিয়ে সম্ভব নয়। ইরানের ভূমিকা স্বীকার করা কোনো রাজনৈতিক ছাড় নয়, বরং এটি বাস্তববাদী কূটনীতির একটি অপরিহার্য অংশ। বারবার নীতিগত পরিবর্তনের মাধ্যমে ইরানের ওপর চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থা আরও দুর্বল হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে স্পষ্ট দুটি পথ খোলা আছে: চাপ ও সংঘাতে ব্যর্থ নীতি আঁকড়ে থাকা, যুদ্ধ বা সংঘাতে লিপ্ত থাকা, আর দ্বিতীয়টি হলো বাস্তবতা মেনে নিয়ে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি মেনে নেওয়া। এভাবে একটি চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে, এটি এখন সময়ই বলে দেবে। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের গুপ্তচর ছিল কুখ্যাত মার্কিন যৌন অপরাধী অ্যাপস্টেইন। এমন বিস্ফোরক দাবি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর। তারা বলছে অ্যাপস্টেইনের সাথে যোগাযোগ ছিল ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের। শুধু যুক্তরাষ্ট্র নয়, মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন অ্যাপস্টেইন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আমেরিকার ক্ষমতাবানদের সম্পর্কে নানা গোপন তথ্য কি মোসাদের কাছে দিত অ্যাপস্টেইন? আর এসব তথ্য দিয়ে কি ইসরায়েলের কাছে জিম্মি থেকেছে মার্কিন ক্ষমতাবানরা? আর সে কারণেই কি ইসরায়েলের সব অপরাধকে সমর্থন দেয় মার্কিন প্রেসিডেন্টরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের স্পাই ছিলেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর এক গোপন নথিতে উঠে এসেছে এমনই এক বিস্ফোরক অভিযোগ। 2020 সালের সেই ডকুমেন্টে দাবি করা হয় মোসাদের গুপ্ত
গুপ্তচর হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল অ্যাপস্টেইনকে। এমনকি তার সঙ্গে যোগসূত্র ছিল সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের। গোপন সূত্রের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি এফবিআই নথিটি পরবর্তীতে অ্যাপস্টেইন ফাইলসের অংশ হিসেবে প্রকাশ পায়। অজ্ঞাতনামা সূত্র থেকে পাওয়া এসব অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি, তবে অ্যাপস্টেইন সংশ্লিষ্টতা থাকায় বিষয়টি নিয়ে ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত উঠেছে গুঞ্জনের ঝড়। প্রশ্ন হলো, এই দাবি আসলে কতটা সত্য? 2020 সালে কনফিডেন্সিয়াল হিউম্যান সোর্সের দেয়া ইনফরমেশনের উপর তৈরি এফবিআই নথিটির মূল বিষয় ছিল যুক্তরাষ্ট্রে বিদেশি প্রভাবের আশঙ্কা। প্রকাশিত ডকুমেন্টের পেছনে থাকা সূত্রটি দাবি করে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সময়ে অ্যাপস্টেইনকে গোয়েন্দা কার্যক্রমে যুক্ত করা হয়। সূত্রটি জানায় তারা হার্ভার্ডের আইন অধ্যাপক অ্যালান ডারশোভিটস ও অ্যাপস্টেইনের মধ্যে হওয়া ফোনালাপ শুনত এবং নোট নিত। এরপর সেসব নোট সরাসরি পৌঁছে দেওয়া হতো মোসাদের কাছে। এ থেকে তারা ধারণা করেন অ্যাপস্টেইন হয়তো একজন মোসাদ এজেন্ট। দীর্ঘদিন ধরে ইসরায়েলের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বিতর্কিত এক চরিত্র অধ্যাপক অ্যালান ডারশোভিটস। ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু ও উপদেষ্টা হিসেবে পরিচিত এই শিক্ষাবিদ আইনজীবী হিসেবে কাজ করেছেন জেফরি এপস্টেইন, হার্ভি ওয়াইনস্টিন ও ডোনাল্ড ট্রাম্পের মতো আলোচিত মামলাগুলোতে। সে কারণে এফবিআই নথিতে তার নাম উঠে আসা কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং তৈরি করছে বড় রকমের রাজনৈতিক ও কূটনৈতিক প্রশ্ন। এফবিআইয়ের ডকুমেন্টে অজ্ঞাতনামা ওই সূত্র দাবি করে ডারশোভিটস একজন মার্কিন আইনজীবীকে বলেছিলেন অ্যাপস্টেইন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গেও তিনি যুক্ত। যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। এফবিআইয়ের নথিতে শুধুমাত্র ইসরায়েল নয়, একই সঙ্গে এসেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষমতাবান পরিবারের কথা। সূত্রটি দাবি করে ডে ওয়ান ভেঞ্চার্স নামে একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম সিলিকন ভ্যালিতে প্রযুক্তি চুরির উদ্দেশ্যে কাজ করছিল। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন অ্যাপস্টেইনের সাবেক জনসংযোগ কর্মকর্তা মাশা বুচার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও তার পরিবারের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে এবং তাদের ব্যবসায়িক ইতিহাসে দুর্নীতির অভিযোগও আছে, এমন দাবির উল্লেখ করা হয় এফবিআইয়ের নথিতে। এসব অভিযোগ সামনে আসার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন জেফরি এপস্টাইনের সঙ্গে এহুদ বারাকের ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণ করে অ্যাপস্টেইন ইসরায়েলের হয়ে কাজ করেননি, কারণ ইসরায়েলি গণতন্ত্র ধ্বংসেই কাজ করছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। সব মিলিয়ে বিস্ফোরক এসব অভিযোগ নতুন করে সামনে আনছে পশ্চিমা প্রভাবশালী গোষ্ঠীর অন্ধকার দিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত এক সিদ্ধান্তে গোটা বিশ্বকে ধীরে ধীরে গ্রাস করছে ভয়াবহ মানবিক বিপর্যয়। বিদেশি সহায়তায় মার্কিন তহবিল কাটছাঁটে বন্ধ হয়েছে ইউএসএআইডির অর্থায়নে চলা অনেক প্রকল্প। এর প্রভাব শুধু যুদ্ধবিধ্বস্ত দেশের গণ্ডিতে আটকে নেই, আঘাত আসছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উন্নয়ন ও মানবিক খাতে। এর মধ্যে চাকরি গেছে অসংখ্য মানুষের। এর চেয়েও বিপজ্জনক ঘটনা ঘটে গেছে বৈশ্বিক স্বাস্থ্য খাতে। ব্যয় সংকোচনের চমক দেখাতে গিয়ে কি সর্বনাশ করলেন ট্রাম্প, কিভাবে মূল্য দিচ্ছে বাংলাদেশ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সরকারের খরচ কমাতে গিয়ে গোটা বিশ্বের সর্বনাশ করছে আমেরিকা। গত বছর হঠাৎ করেই মার্কিন বিদেশি সহায়তা কাটছাঁটের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত দেশ নয়, ভেঙে পড়ছে উন্নয়নশীল দেশগুলোরও স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক খাত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় রাতারাতি চাকরি হারিয়েছেন হাজারো মানুষ। বন্ধ হয়ে গেছে ইউএসএইড ও এর অর্থায়নে চলা একের পর এক প্রকল্প। সরাসরি ও পরোক্ষভাবে চাকরি হারিয়েছেন প্রায় 20 থেকে 30 লাখ মানুষ। ব্যয় হ্রাসের অজুহাত দেখালেও ইউএসএইডের বাজেট ছিল আমেরিকার ফেডারেল বাজেটের 1%-এরও কম। এত স্বল্প পরিমাণ অর্থ বাঁচাতে গিয়ে বৈশ্বিক মানবিক খাতে ট্রাম্প ডেকে এনেছেন ভয়াবহ এক বিপর্যয়। সংকটের শুরু হয় 1 বছরেরও কিছু সময় আগে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর সরকারের ব্যয় কমানো নিয়ে তোড়জোড় শুরু করেন ট্রাম্প। প্রথমে 90 দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত রাখার ঘোষণা দেয় তার প্রশাসন। তখন বলা হয় এটি কেবল সাময়িক পদক্ষেপ, কিন্তু শেষ পর্যন্ত বহাল রাখা হয় সেই সিদ্ধান্ত। 2025 সালের জুলাইয়ের মধ্যে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মানবিক সংস্থা ইউএসএইড। এর কয়েক সপ্তাহের মধ্যেই বাতিল করা হয় 86% মার্কিন বিদেশি সহায়তা প্রকল্প, আর এর জেরে ছাঁটাই করা হয় লাখো কর্মীকে।
ট্রাম্প প্রশাসনের ফান্ড বন্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে। বড় রকমের ধাক্কা লেগেছে মা ও শিশুর স্বাস্থ্য, নিয়মিত টিকাদান, পুষ্টি, জলবায়ু ও রোহিঙ্গা সহায়তা কর্মসূচিতে। বহু এনজিও তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অনেক প্রতিষ্ঠান অর্ধেকে নামিয়ে এনেছে কর্মী সংখ্যা। একই চিত্র দেখা গেছে নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাতে। আফগানিস্তান ও ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। আফগানিস্তানে 450টির বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। 25 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে শিশুদের পুষ্টিহীনতার মাত্রা। ইয়েমেনে 24 লাখ মানুষ হারিয়েছে জরুরি খাদ্য সহায়তা। পুষ্টি চিকিৎসা থেকে বঞ্চিত প্রায় 1 লাখ শিশু। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছিলেন ফান্ড বন্ধের এমন সিদ্ধান্তে কোনো শিশুর প্রাণ যাবে না, কিন্তু 1 বছর পেরোতেই প্রমাণ হতে শুরু করে তার ঠুনকো দাবির অসারতা। ইউএসএইডের এক সাবেক শীর্ষ কর্মকর্তা শুরুতেই সতর্ক করেছিলেন এত বড় আকারে ফান্ড কাটছাট করলে প্রথম বছরেই কয়েক লাখ মানুষের মৃত্যু হবে। শুধুমাত্র নিয়মিত টিকাদান কার্যক্রম কমে যাওয়ার কারণেই মারা যেতে পারে 10 লাখের বেশি মানুষ। সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের গবেষণায় বলা হয় মার্কিন সহায়তা বন্ধের ফলে বছরে মৃত্যু ঘটতে পারে প্রায় 7 লাখ মানুষের। বিদেশি সহায়তা ফান্ড বন্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে নারীদের। ইয়েমেনে মার্কিন অর্থায়নে পরিচালিত মাতৃত্ব ও জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ হওয়ায় চিকিৎসাবিহীন হয়ে পড়ে 15 লাখ নারী। লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও চিকিৎসা সেবা হারিয়েছেন 3 লাখ নারী। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের দেশ সুদান। ফান্ড কাটের ফলে সেখানে বন্ধ হয়ে গেছে 1700-এর বেশি কমিউনিটি কিচেন। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 30 লাখ মানুষ। মার্কিন রাষ্ট্রীয় বাজেটের 1%-এরও কম অর্থ বাঁচাতে গিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন প্রশ্ন হলো, এর দীর্ঘমেয়াদী প্রভাবে মহাবিপর্যয় ঘটলে তিনি কি পারবেন সামাল দিতে?